এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার সঙ্গে আমি আশা করি তোমরা পূর্ব পরিচিত। যারা যারা দেখেছো তো দেখেছো, যারা যারা দেখোনি তাদের জন্য বলছি। এই বাচ্চা ছেলেটা, যার বয়স 15 থেকে 16 বছর, এর নাম ইকবাল। এ নাকি জলের তলায় থাকতে মানে পছন্দ করছে এবং জলের তলায় থাকতে ভালোবাসছে। বাইরে আসলেই নাকি তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। মানে বাইরে রোদ্রের আলো বা অন্য কোনো আলোর সামনে আসলেই, মানে সানলাইট তার স্কিনের ওপরে পড়লেই নাকি তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। এবার কেউ কেউ বলছে এই ছেলেটা, বাচ্চা ছেলেটা একটা অলৌকিক শক্তির অধিকারী, একটা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কোনো ছেলে। কেউ কেউ বলছে না, এর এমন কোনো দুরারোগ্য ব্যাধি আছে যেই ব্যাধি মানে খুব আনকমন টাইপের এবং যেটাকে সারানো সম্ভব না। আবার কেউ কেউ বলছে যে এটা এ ইচ্ছা করে করছে। নানান রকম মতবাদ নানান দিকে ছড়িয়ে আছে। তবে আমি আজকে মোটামুটিভাবে একটা কেমিক্যাল ব্যাখ্যা এবং যেভাবে বললে অন্তত সাধারণ মানুষ বুঝতে পারবে সেইভাবে আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। খুব ইন্টারেস্টিং জিনিস, একটু মন দিয়ে শুনবে ভালো করে। এই যে রোগটা আছে, এই রোগটার একটা বিশাল বড় নাম আছে। সেই রোগটা হচ্ছে পরফাইরিন সংক্রান্ত। পরফাইরিন কি জিনিস? আমাদের কেমিস্ট্রিতে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। আমরা জানি যে আরবিসির মধ্যে আমাদের থাকে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন কথাটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি দুটো কথা এর মধ্যে দেখতে পাবো। একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। এই হিম কথাটার মানে কি? হিম মানে হচ্ছে স্যার আয়রন মেটাল। আমি যদি এখানে লিখি হিম মানে কি, হিম মানে হচ্ছে আয়রন মেটাল, মানে লোহা ধাতু। এবার লোহার কোন রূপ? স্যার লোহার Fe2+, মানে ফেরাস রূপ। এবার ভালো করে শোনো, এই যে স্যার বিশাল বড় স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে মানে প্রোটোপরফাইরিন। প্রোটোপরফাইরিনের এটা অক্সিডাইজ ফর্ম বা জারিত রূপ। যেখানে সোডিয়াম সল্ট এখানে আছে, এখানে দেখো COO আছে, এটা অ্যাকচুয়ালি হবে COOH, এটাও হবে COOH। এবার আমি একটু ব্যাখ্যা করি এই জিনিসটা কি হয়, আমাদের শরীরে হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয়, সেটার সঙ্গেই এই রোগটা অ্যাসোসিয়েটেড আছে। কিরকম? এই যে প্রোটোপরফাইরিন আছে না, এই প্রোটোপরফাইরিনকে টেট্রাপিরোল বলা হয়। ঠিক আছে, টেট্রাপিরোল জিনিসটা কি? স্যার পিরোল হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। এবং পিরল কি? এই পিরল হচ্ছে এই যে 5 মেম্বার নাইট্রোজেন রিং তুমি দেখতে পাচ্ছ, 5 মেম্বার নাইট্রোজেন রিং, এইটা হচ্ছে পিরল। তার মানে আমাদের প্রোটোপরফাইরিনে পিরল আমাদের কতগুলো আছে? 4টে। তুমি দেখো, ঠিক এই যে 4টে পিরল রিং আছে, এই জন্য একে বলা হয় টেট্রাপিরল। টেট্রাপিরল কথাটার মানে মানে টেট্রা কথাটার মানে হচ্ছে 4, তাহলে পিরল আমাদের 4টে আছে, মানে টেট্রাপিরল। আর এই যে লিঙ্কেজগুলো আছে, এই লিঙ্কেজগুলোকে বলা হয় মিথিন লিঙ্কেজ। এইটা, এইটা, এইটা এবং এইটা, 4টে মিথিন লিঙ্কেজ আছে। মিথিন, এটাকে বলা হয় মিথিন। ঠিক আছে, এই লিঙ্কেজকে বলা হয় মিথিন। এবার আমাদের কি স্যার এইগুলো লাগবে? না, এইগুলো আমি এমনি বলছি। ব্যাপারটা কি হয় শোনো, আমাদের বডিতে নানান প্রসেসে অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে শেষ পদ্ধতি হচ্ছে এইটা, যে বিভিন্ন এনজাইমের মাধ্যমে বা উৎসেচকের মাধ্যমে আমাদের বোন ম্যারো, মানে যেটা বাংলাতে বললে অস্থিমজ্জা এবং লিভার, সেই লিভারে এই PPOX বা প্রোটোপরফাইরিন অক্সিডাইজ ফর্মটা তৈরি হয়, যেটাকে আমরা প্রোটোপরফাইরিন 9 নামেও চিনি। তো এই যে জিনিসটা, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা যদি আমাদের বডিতে জমতে শুরু করে, যদি আমাদের বডিতে স্টোর হতে শুরু করে, তবেই আমাদের নানান রকম সমস্যা হবে। এবার এ কি করে? এ হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়ার থেকে এক প্রকারের উৎসেচক নির্গত হয়, যেই উৎসেচকের নাম হচ্ছে ফেরোচেলাটেস। এই যে উৎসেচকের নামটা আমি লিখেছি ফেরোচেলাটেস, এই ফেরোচেলাটেস কি করে? এই যে প্রোটোপরফাইরিন রিং আছে, এই রিংয়ের মধ্যে একটা আয়রনকে, মানে Fe2+ আয়ন, এই Fe2+ আয়নকে এখানে যুক্ত করবে এবং এই যে Fe2+ আয়ন আছে, এই Fe2+ আয়নকে এই নাইট্রোজেন চারদিক থেকে চারজন এসে একে ট্র্যাপ করে দিল। মানে এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গাতে Fe2+কে যুক্ত করার কাজটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ফেরোচেলাটেস এনজাইম আছে, এই এনজাইমটাই কাজটা করে, যে Fe2+কে যুক্ত করে। এবং Fe2+ যুক্ত হয়ে টোটাল প্রোটোপরফাইরিন থেকে যেটা তৈরি হলো সেইটা হচ্ছে হিমোগ্লোবিন। মানে এই যে আমাদের স্ট্রাকচারটা,
আফটার জয়নিং Fe2+, মানে Fe2+ যুক্ত হওয়ার পরে যেটা তৈরি হলো সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে হিমোগ্লোবিন, সেইটাকে আমরা বলে থাকি হিমোগ্লোবিন। এবার অ্যাকচুয়াল খেলা শুরু। ধরো এই যে এনজাইমটা আছে, এই এনজাইমটা কারোর বডিতে Fe2+ যুক্ত করতে পারছে না, মানে Fe2+ আয়নকে এর মাঝখানে লিঙ্কেজ করাতে পারছে না, তার মানে বডিতে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। বডিতে যদি হিমোগ্লোবিন তৈরি না হয় তার মানে প্রোটোপরফাইরিন, এই যে যেটা Fe2+ ছাড়া যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা বডিতে তৈরি হচ্ছে বা এই কম্পাউন্ড বডিতে তৈরি হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে Fe2+ তৈরি না হওয়ার জন্য Fe2+ এর মধ্যে লিঙ্কেজ হিসেবে আসছে না। তার মানে রক্তে Fe2+ এর পরিমাণ কমছে, বাট এই প্রোটোপরফাইরিনের পরিমাণ রক্তে বেড়ে যাচ্ছে। এবার যদি যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন তৈরি না হয়, এই জিনিসটা আস্তে 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 বাড়তে 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 আমাদের স্কিনের নিচে চর্বির আকারে জমা হতে থাকবে। এইটা যদি আমাদের বডিতে বাড়ে, তখনই সূর্যের তাপ বা সূর্যের আলো যদি আমাদের গায়ে লাগে, বা কোনো আর্টিফিশিয়াল লাইট, যেগুলো ধরো ঘরে যে লাইট জ্বলছে সেই লাইটও যদি আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসে, তখন আমাদের স্কিনে জ্বালা পোড়া আরম্ভ হবে। ইভেন লিভারের মধ্যে স্টোন তৈরি করে দেওয়ার ক্ষমতাও এর আছে। রক্তাল্পতা বলো, অ্যানিমিয়া বলো, বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে। তো এই যে ঘটনাটা ঘটছে, তার কষ্টের জন্যই কিন্তু সে এই জলের তলায় আছে। এটা ইচ্ছা করে নয় এবং কোনো অলৌকিক ব্যাপারও নয়, ঠিক আছে? মানে ওর হয়তো এখানে থাকতেও কষ্ট হচ্ছে, বাট এখানে যেহেতু জলটা ঠান্ডা, তাই সাময়িক শান্তি, মানে ওই রোদে আসলে যে তার গায়ে সানলাইট পড়লে যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যাচ্ছে না, তার থেকে শান্তি এইটা। ওই জন্য দেখবে যে ওই দেখাচ্ছিল যে খাবার টাবার সব এইখানেই খাচ্ছে, যে সে ওপরে উঠতে পারছেই না। তো সব কিন্তু এই যে প্রোটোপরফাইরিন বলে যে ব্যাপারটা আমি বললাম, এই প্রোটোপরফাইরিনের ওপর ডিপেন্ড করে Fe2+ হিমোগ্লোবিন বডিতে তৈরি হচ্ছে কিনা, তার উপর ডিপেন্ড করে। যদি Fe2+ তৈরি হয়, যেটা নর্মাল অবস্থাতে Fe2+ বডিতে তৈরি হলে ঠিক আছে, Fe2+ না তৈরি হলে এটার পরিমাণ কমতে থাকবে, প্রোটোপরফাইরিন এই যে লিঙ্কেজ আছে, এই লিঙ্কেজের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। বা এই পুরো স্ট্রাকচারটা যেটা বিভিন্ন এনজাইম ক্যাটালিসিস রিয়াকশন আমরা বলি, বিভিন্ন উৎসেচক দিয়ে 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 এই জিনিসটা তৈরি হয়। অনেকগুলো স্টেপ আছে, আমি লাস্ট স্টেপটা বললাম, ঠিক আছে? এইটা হচ্ছে মেন রিজন, এইটা জমা হয় বলে স্কিনে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। এটা হচ্ছে কারণ, কোনো অলৌকিক ব্যাপার স্যাপার কিন্তু নয়। তো এই ভিডিওটা কেমন লাগলো? ছোট্ট একটা আলোচনা করলাম, তাও আমি খুব ডিটেলসে কিছু বললাম না। যেইটুকু বললে অন্তত পক্ষে মাথায় ঢুকবে বা বুঝতে পারবে, স্ট্রাকচার ফ্রাকচার দেখে তার কেমিক্যাল অ্যাপ্রোচটা আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওটা একটু শেয়ার করো যাদের কাছে, মানে তোমাদের যারা কাছের লোক এবং যাদের তোমরা এই ইনফরমেশানটা জানাতে চাও, একটু তাদের কাছে এটা শেয়ার করো। আরও 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 কমেন্ট আসুক, এবং তোমাদের কি বক্তব্য, সেই বক্তব্য তোমরা কমেন্টে লেখো। এবং এরকম অনেক ভিডিও আরও জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এবং চ্যানেল থেকে তোমরা ক্লাসের ব্যাপারে তো আপডেট পাবেই, ক্লাসের সাথে সাথে এই যে সায়েন্স রিলেটেড যেগুলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেই রিলেটেডও তোমরা অনেক ইনফরমেশন পাবে। চলো, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা।